হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি চেষ্টা করব একদম সহজ ভাষায় ধাপে ধাপে সব অঙ্ক যাতে তোমাদের আমি বোঝাতে পারি, তোমরা যাতে কোনো ভয় ছাড়াই সহজে এই গণিতটা শিখতে পারো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আজ আমরা শুরু করব বাস্তব সংখ্যা, বা যেটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বারস। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম শুনে তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন আসবে যে বাস্তব সংখ্যা যেমন আছে তেমন করে কি অবাস্তব সংখ্যাও থাকতে পারে? হ্যাঁ, অবাস্তব সংখ্যাও আছে। সেটা কোথায় আছে সেটা আমরা কখন পড়ব? তো সেটা আমরা পড়ব হাইয়ার ক্লাসে গিয়ে। যখন তোমরা 11 বা 12-এ উঠবে তখন এই অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন আমরা এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটাকে কতগুলো অধ্যায়ে ভাগ করে নেব। ফার্স্ট হচ্ছে বাস্তব সংখ্যা ও তার পরিবার। অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করে পড়লে কি কি বিষয় এখানে আছে সেগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে, আর তোমরা নিজেও বুঝতে পারবে আমি অধ্যায়টা নিয়ে কত দূরে গিয়েছি। নেক্সট হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এটা তোমরা ক্লাস 6-এ বা 7-এ গিয়ে পড়েছো সমতুল্য ভগ্নাংশ, অনেকটাই আইডিয়া আছে, তবু এই চ্যাপ্টারেও এই ধারণাটা একটু কাজে লাগবে। তারপর হলো পরস্পর মৌলিক সংখ্যা। এটা তো তোমরা খুব ছোট থেকেই পড়ে আসছো কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাই না? তো এখানেও আমরা সেটা কাজে লাগাবো। নেক্সট হচ্ছে সংখ্যা রেখার মধ্যে মূলদ সংখ্যাকে আমরা স্থাপন করব। তারপর সবার শেষে আমরা করব দুটি সংখ্যার মাঝে এক বা একাধিক মূলদ সংখ্যা কিভাবে বের করতে হয় বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। দেখো, তাহলে এই 5টা পার্ট তোমাদের কোষে দেখি 1.1 পর্যন্ত করতে গেলে জানা দরকার। তো ফার্স্টে আমরা যেটা শিখব সেটা হলো বাস্তব সংখ্যা ও তার পরিবার। আমাদের সবার যেমন একটা করে পরিবার আছে, সেরকম এই বাস্তব সংখ্যারও কিন্তু একটা সুন্দর পরিবার আছে। আচ্ছা, তোমাদেরকে যদি এখানে কয়েকটা ত্রিভুজ দেওয়া হয় এরকমভাবে, আর যদি বলা হয় এগুলো সব গুণে বলো তো কয়টা ত্রিভুজ আছে, তোমরা কেমন করে গুনবে? 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে গুনতে থাকবে। অর্থাৎ এই যে 1, 2, 3, 4 এগুলো সব হচ্ছে আমাদের কি গণনার সংখ্যা। তা এই গণনার সংখ্যা দিয়েই বাস্তব সংখ্যা পরিবারের প্রথম সদস্যের কথা আমরা জানব। ধরে নাও তার নাম হলো স্বাভাবিক সংখ্যা। একে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। এই কিন্তু পরিবারের সব থেকে ছোট্ট সদস্য। ধরে নাও এই পরিবারের ছোট্ট ছেলে। একে এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে এখানে আমরা কি কি সংখ্যা পেলাম না, যেই সব সংখ্যা দিয়ে আমরা গণনা করি সেই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। যেমন 1, 2, 3, 4, 5, 6 এরকম করে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এইগুলো সব হলো গিয়ে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এখানে একটা জিনিস খেয়াল করো যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, কিন্তু সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। তাহলে এখানে আমরা একটা নোট করার বিষয় লিখব, সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা খুঁজে পাওয়া যায় না। কারণ তুমি যদি একটা সংখ্যা বলো তার থেকেও বড় অন্য আর একটা সংখ্যা পেয়ে যাবে, তুমি যদি অনেক বড় একটা সংখ্যা বলো তার থেকেও বড় একটা সংখ্যা কিন্তু থাকবে। তাই সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কিন্তু কখনো খুঁজে পাওয়া যাবে না। আরও একটা জিনিস এখানে লেখার, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। বেশ, তাহলে প্রথম সদস্যের কথা জানা হলো। এবার আসছি দ্বিতীয় সদস্যের কাছে। দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6 এখানে যদি আমি সামনে একটা শূন্য যোগ করি তাহলে আমরা কি পাবো? 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম পাবো। তাহলে শূন্য যোগ করে দিলে তখন যদি আমরা স্বাভাবিক সংখ্যার আগে একটা শূন্য যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অখণ্ড সংখ্যা, মানে বাস্তব সংখ্যা পরিবারের সেকেন্ড সদস্যকে। তাহলে সে কে? অখণ্ড সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস। একে ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অখণ্ড সংখ্যা কি কি হলো? 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 করে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানেও একটা লক্ষণীয় বিষয় যে সব থেকে বড় অখণ্ড সংখ্যা তা কখনোই খুঁজে পাওয়া যায় না, আর সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0, তাই না? এরপর আসছে 3 নম্বর সদস্য, যার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। একে ইংরেজিতে বলে ইন্টিজার্স। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তোমরা ক্লাস 6-এ শিখেছিলে না সংখ্যা রেখা তৈরি করা? তো এখানে আমি একটা সংখ্যা রেখা তৈরি করব। দেখো, মাঝখানে 0, এইদিকে সব ধনাত্মক সংখ্যা, +1, +2, +3, +4 এরকম করতে করতে অসীম পর্যন্ত চলে যাবে। আবার এদিকে সব ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4 করে চলে যাবে অসীম পর্যন্ত। এই যে সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছ, এখানে দেখো 0, 1, 2, 3, 4 এগুলো তো সব অখণ্ড সংখ্যার মধ্যে ছিল, তার সাথে কি যোগ হয়েছে? -1, -2, -3, -4। তাহলে এই সমস্ত ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক সংখ্যাদেরকে নিয়ে গঠিত সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে এই যে যেগুলো ধনাত্মকের দিকে থাকছে সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর যেগুলো ঋণাত্মকের দিকে থাকছে সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, এই জিরোটা কি? জিরোটা তো ধনাত্মকের দিকেও যাচ্ছে না, আবার ঋণাত্মকের দিকেও আসছে না, শূন্যটা তো মাঝখানে বসে আছে। তাহলে এইটা হলো পূর্ণ সংখ্যা, যা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়। আচ্ছা দেখো, আমরা পূর্ণ সংখ্যার পরিবারের 3টে সদস্যের বিষয়ে জেনে গেছি। এক হলো স্বাভাবিক সংখ্যা, যে হচ্ছে সব থেকে ছোট ছেলে। এই যে দেখলে অখণ্ড সংখ্যা, এ হলো মেজো ছেলে। আর তারপর দেখতে পেলে পূর্ণ সংখ্যাকে, এ হলো গিয়ে সব থেকে বড় ছেলে। এরপর 3 ভাইয়ের কথা তো হয়ে গেল। তারপর আমি আসবো এদের বাবার কথায়। কেমন? এদের বাবা হলো মূলদ সংখ্যা। যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। আর একে প্রকাশ করা হয় কিউ অক্ষর দ্বারা। তো এখন এই মূলদ সংখ্যা কাকে বলে সেটা কি করে বুঝবো? মূলদ সংখ্যা কাকে বলে সেটা দেখো, আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হলো পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হলো? p/q আকারে প্রকাশ মানে এটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, এবং p আর q দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q অর্থাৎ যে হর, সে কখনো শূন্যের সাথে সমান হবে না। সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। ধরো একটা যদি আমি সংখ্যা নিই বা একটা ভগ্নাংশ নিই 2/3, এখানে 2 দেখো, 2 সমান p, 3 সমান হচ্ছে q, তাহলে p আর q এই দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এখানে পিও পূর্ণ সংখ্যা এবং কিউও পূর্ণ সংখ্যা, এবং কিউ যেটা সমান হচ্ছে 3, সেটা নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা একটা মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক একইভাবে যদি আমি বলতাম -2/3, দেখো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এবং 3টা নট ইকুয়াল টু 0, তাহলে এটাকেও আমি বলতে পারি মূলদ সংখ্যা, অবশ্যই বলতে পারি। এরপর যদি আমি একটা সংখ্যা নিই 2, 2 সমান কি আমরা মূলদ সংখ্যা বলতে পারি? দেখো, 2টাকে আমরা লিখতে পারি এইভাবে, 2/1। এটা আমরা তো ছোটোর থেকেই জানি, কোনো একটা সংখ্যার নিচে যদি কিছু না থাকে, তার নিচে সবসময় 1 আছে। তাহলে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1ও হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং 1 কখনোই 0-র সাথে সমান নয়। তাহলে অবশ্যই 2/1কে পূর্ণ সংখ্যা বলতে পারি, অবশ্যই 2/1কে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এর থেকে আমরা কি বলতে পারি, যে 2টাও মূলদ সংখ্যা। তাহলে 2 হলো একটি মূলদ সংখ্যা। এখন যদি আমি বলি 0, 0 কি মূলদ সংখ্যা হবে? দেখো, শূন্যকেও আমরা ঠিক এইভাবেই লিখতে পারি, 0/1। শূন্যটাও পূর্ণ সংখ্যা, যেটা তোমরা এক্ষুনি শিখলে। একটাও পূর্ণ সংখ্যা, আর 1 কখনো শূন্যের সাথে সমান নয়। এরপর অনেকে বলবে উপরে তো 0 আছে, তাহলে কি করে এটা সম্ভব হচ্ছে? দেখো, মূলদ সংখ্যার ডেফিনেশনে বলা হয়েছিল যে নিচটা যাতে 0 না হয়, অর্থাৎ হরটা যাতে কখনো 0 না হয়ে যায়। লবের কথা তো কিছু বলে দেয়নি যে লবটাও 0 হওয়া চলবে না, তাই এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। তো আমরা কি বলতে পারি? 0 মূলদ সংখ্যা। তাহলে 0 সমান মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি আমরা যে কোনো পূর্ণ সংখ্যা নিই, 1, 2, 5, 7, -8, -9, -100, এইরকম যত সংখ্যা নেব, সবই কিন্তু মূলদ সংখ্যা ঠিকই হবে, তাই না? কারণ সবার নিচেই আমরা 1 1 দিতে পারবো, তাই সবগুলো কি হবে না মূলদ সংখ্যাই হবে। তাহলে এর থেকে আমরা একটা কনক্লুশন পেলাম, যেটা হলো সমস্ত পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা হবে।
সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এরপরে ভেবে দেখো, সমস্ত পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা হলো, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে? ভেবে দেখো একটু। আচ্ছা দেখো, মূলদ সংখ্যার মধ্যে এই রকম সংখ্যাগুলো পড়ছে, এরকম অসংখ্য ভগ্নাংশ পড়ছে, কিন্তু এই ভগ্নাংশগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না। এগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে নেই। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কেবলমাত্র 1, 2, 5, 7, -1, -2 এই সমস্ত সংখ্যাগুলো রয়েছে। আর মূলদ সংখ্যার মধ্যে এই সমস্ত সংখ্যাগুলো তো আছেই, তার সাথে সাথে ভগ্নাংশ যত সংখ্যা আছে সেগুলোও আছে। তাই আমরা এখান থেকে বুঝলাম সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা হবে, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এই পর্যন্ত বাস্তব সংখ্যার পরিবার আপাতত আমি শেষ করছি। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বাস্তব সংখ্যার পরিবারের ছেলেদের কথা জানলাম, বাবার কথা জানলাম, মায়ের কথা কি আমরা জানবো না? অবশ্যই জানবো, কিন্তু সেটা পরের ভিডিওতে জানবো। এরপরে আমি নেক্সট টপিকে আসছি, যেটা হলো সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ তো তোমরা ছোট থেকেই পড়ে এসেছো। ধরো একটা ভগ্নাংশ নিলাম 2/3, এর সমতুল্য ভগ্নাংশ কি করে বের করতে হয়? না, এর সাথে পরপর সংখ্যা গুণ করে গেলেই আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। লবের সাথে যা গুণ করব, হরের সাথেও ঠিক তাই গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকম করে হবে। 2-এর সাথে যদি 3 গুণ করা হয় 6 হবে, 3-এর সাথে যদি 3 গুণ করা হয় 9 হবে, আবার 2-এর সাথে যদি 4 গুণ করা হয় তাহলে 8 হবে, 3-এর সাথে আবার যদি 4 গুণ করা হয় তাহলে 12 হবে। এরকম করে অসংখ্য আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো। তাহলে এইগুলোকে কি আমরা বলতে পারি এরা সমতুল্য মূলদ সংখ্যা? বলতে পারি তো। যেহেতু এরা প্রত্যেকেই হচ্ছে মূলদ সংখ্যা, তাই আমরা বলতে পারি এরা সকলেই সমতুল্য মূলদ সংখ্যা। এরপর আমাদের পরবর্তী বিষয় হলো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে তোমরা নিশ্চয়ই জানো। যেই সব সংখ্যার গসাগু হচ্ছে 1, তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আমরা বলতে পারি 5 ও 7, এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 1। তাহলে 5 ও 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, এরপর আমরা পরবর্তী বিষয়ে এলাম, সেটা হচ্ছে সংখ্যারেখায় মূলদ সংখ্যার স্থাপন। আচ্ছা, আমরা কতগুলো মূলদ সংখ্যা নিই, যেমন 1/4, 2/4, 3/4 ইত্যাদি এই সংখ্যাগুলো আমরা নিলাম। এবার এই সংখ্যাগুলোকে আমরা একটা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব সেটা দেখি। সবার আগে আমাকে দেখতে হবে এই যে মূলদ সংখ্যাটি রয়েছে, এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, এটার লব ছোট আর হর বড়, তার মানে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো সবকটাই প্রকৃত ভগ্নাংশই হচ্ছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। তাহলে এই সংখ্যাগুলো নিশ্চয়ই 1-এর থেকে ছোটোর দিকেই বসবে, মানে 1-এর ঠিক বাঁ দিকেই বসবে। তাহলে আমরা এখন একটা সংখ্যা রেখা আগে এঁকে নিই। এই আমি একটা সংখ্যা রেখা আঁকলাম, যার মাঝখানে রয়েছে 0, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, এখানে -1, এইদিকে -2। আচ্ছা দেখো, এই যে ভগ্নাংশগুলো, 3টে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো সবাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ মানেই তারা 1-এর থেকে ছোট হবে। যেহেতু এগুলোর আগে কোনো নেগেটিভ সাইন নেই
বা এগুলো ঋণাত্মক ভগ্নাংশ নয়, তাই এগুলো ধনাত্মক দিকেই বসবে, অর্থাৎ জিরোর ডান দিকেই বসবে এবং একের বাঁ দিকে বসবে। তো এই ভগ্নাংশগুলোকে আমরা কি করে বসাবো? দেখো, আমরা যখন ভগ্নাংশ শিখি তখন এই যে ভগ্নাংশগুলোকে ছবিতে প্রকাশ করার চেষ্টা করি। এই 1/4 ভগ্নাংশকে যদি আমরা ছবিতে প্রকাশ করি তাহলে কীরকম দেখতে লাগবে? একটা বক্সকে আমরা 4টে ভাগে ভাগ করব, তার মধ্যে একটা পার্ট আমরা রং করে দেব, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/4, তাই তো? তেমনভাবেই এই যে 0 থেকে 1 পর্যন্ত জায়গাটা রয়েছে এটাকে আমি 4 ভাগে ভাগ করব। একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। এই যে দেখো 4টে ভাগে ভাগ হয়েছে। এরপর দেখো 1/4 মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে 1/4। তাহলে 1/4 কোথায় বসলো? এই যে প্রথমেই বসলো। তারপরে ঠিক এখানে বসবে 2/4, এখানে বসবে 3/4, আর এখানে হবে 4/4। দেখো 4/4 কেটে গিয়ে কি আসে? 1 আসে। সেই 1 তো এখানে বসেই রয়েছে। তাহলে এইভাবে আমরা ভগ্নাংশগুলোকে অর্থাৎ মূলদ সংখ্যাগুলোকে সংখ্যারেখায় খুব সহজেই স্থাপন করতে পারবো। দেখো, এরপরে আমি কতগুলো ভগ্নাংশ নিয়েছি। এবার এই ভগ্নাংশ অর্থাৎ এই মূলদ সংখ্যাগুলোকে আমরা সংখ্যারেখার মধ্যে বসানোর চেষ্টা করি। দেখো এগুলোকে কি করে বসাবো? এগুলো তো সব কীরকমই একটা ভগ্নাংশ রয়েছে। সবার ফার্স্টে আমি কি চেক করব যে এগুলো প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এগুলোর প্রত্যেকটি কি না অপ্রকৃত ভগ্নাংশ এবং এদের হরগুলোও সমান নেই। তাহলে আমরা কিভাবে ভাগ করব? যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে সবার প্রথমে আমার কাজ হলো এদের হরগুলোকে সমান করা, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করা। দেখো এদের হরগুলো খেয়াল করো, 4 আছে, 8 আছে, 2 আছে, আবার 8 আছে। ঠিক আছে, এই সমস্ত যে হরগুলো রয়েছে এদের সবার লসাগু করলে আমি কত পাবো? 4, 8, 2। এদের লসাগু করলে আমি পাবো 2 দুগুণে 4, 2 4-এ 8, 2 একে 2, 2 দুগুণে 4, 4 4-এ আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে দেখো এদের লসাগু করলে আমি কত পাচ্ছি? না 8 পাচ্ছি। তাহলে সবার হরগুলোকে প্রথমে আমি 8-এ কনভার্ট করার চেষ্টা করব। দেখো 9/4কে যদি আমার হরকে 8-এ কনভার্ট করতে হয় তাহলে 4কে আমি 2 দিয়ে গুণ করব, সেমভাবে 9কেও আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 9 দুগুণে 18/8 হলো। সেমভাবে এগুলো এটা তো দেখো 8এই আছে, এটাকেও আমাকে 8-এ কনভার্ট করতে হবে, এটাকেও আমাকে 8-এ কনভার্ট করতে হবে। 5/2কে যদি আমি 8-এ কনভার্ট করার চেষ্টা করি হরকে, তাহলে 2-এর সাথে আমাকে গুণ করতে হবে 4, আর 5-এর সাথেও আমি গুণ করব 4। তাহলে এখানে কত আসছে? 20/8। এরপর আছে 11/4। তো 4কে 8-এ কনভার্ট করতে গেলে 2 দিয়ে গুণ। এরপর 11/4, এবার 4কে 8-এ কনভার্ট করতে গেলে 2 দিয়ে গুণ, আবার 11কেও 2 দিয়ে গুণ, তাহলে আসছে 22/8। তাহলে দেখো এখন সব ভগ্নাংশগুলো আমি 8-এর হরে কনভার্ট করে নিয়েছি। দেখো এখানে তো 17/8 আছে, 23/8 আছে, আর করেছি 18/8, 20/8 আর 22/8। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমি এই সংখ্যারেখায় বসানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আমাকে দেখতে হবে যে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে কিন্তু বড় হয়। তাহলে আমি এখানে বসাই 1, 2, 3, 4 এরকম করে, আর এদিকে -1, -2, -3, -4 এরকম করে। এই যে 18/8 আছে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে? দেখো 8 দুগুণে 16, 17, 18, 2 আর 8 থাকলো। তাহলে দেখো এটা হচ্ছে 2, 2-এর পরেও আরও কিছুটা, মানে 2-এর থেকে বড় হবে। সেমভাবে সবগুলোকেই করে দেখবে, এগুলো কিন্তু 2-এর থেকেই বড় হবে। তাহলে এইখানে দেখো 2 আর 3-এর মাঝে আমাকে কি করতে হবে? 8টা ভাগ করতে হবে।
তাহলে এখানে আমাকে 2 আর 3-এর মাঝে 8টা ভাগ করতে হবে। 8টা ভাগ করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8। এই 8টা ভাগ করলাম। এবার দেখো 2 পূর্ণ 2/8। এখানে নিশ্চয়ই 2 পূর্ণ 1/8 হবে, তাহলে এখানে 2 পূর্ণ 2/8 হবে, তাহলে এখানে কি হবে 18/8। এরপরে দেখো কি আছে 20/8, তাহলে 8 দুগুণে 16, আর তারপর পড়ে থাকে কি 4/8। তাহলে দেখো এখানে হচ্ছে 3/8, এখানে নিশ্চয়ই 4/8 হবে, তাহলে এখানে হবে 20/8। তারপরে হচ্ছে 22/8, দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22, 6/8। এখানে হচ্ছে, তাহলে এটা কি বেরোলো 2 পূর্ণ 6/8। তাহলে 2 পূর্ণ 6/8 কোথায় বসবে, আরও এক ঘর পরে, মানে এখানে হচ্ছে 22/8। তারপরে দেখো 22-এর পরেই 23/8 চলে আসবে, আর এখানে পড়ে রইল 17/8, সেটা বসে যাবে এখানে। তাহলে এইভাবে আমরা 2 আর 3-এর মাঝে এই সংখ্যাগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে পারলাম। তো এইভাবে আমরা কোনো একটা প্রকৃত ভগ্নাংশ এবং কোনো অপ্রকৃত ভগ্নাংশকে সংখ্যা রেখায় সুন্দরভাবে স্থাপন করতে পারি। আর এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে ঠিক আমরা এইভাবে সংখ্যা রেখায় ধীরে ধীরে স্থাপন করব। এরপর আমাদের পরবর্তী বিষয় দুটি মূলদ সংখ্যার মাঝে এক বা একাধিক মূলদ সংখ্যা নির্ণয় করব। তো এর জন্য না আমরা একটা সূত্র কাজে লাগাবো। দেখো ধরো এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, তার মাঝে একটি মূলদ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো সেটা আমরা এবার বের করব। এখানে এক্স ওয়াই থেকে ছোট ধরে নিলাম, তাহলে এর জন্য একটা কি সূত্র কাজে লাগাবো, এক্স প্লাস ওয়াই বাই 2। এইটা কাজে লাগালে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে আমরা একটা মূলদ সংখ্যা খুঁজে পাবো। তো চলো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরো এখানে নিলাম আমি 1/7 ও 1/6, এই দুটোই মূলদ সংখ্যা, তাহলে এদের মাঝে আমাকে একটা মূলদ সংখ্যা খুঁজতে হবে। তো এখানে আমি কি করলাম, x সমান 1/7, y সমান নিলাম 1/6। এরপরে আমরা এই দুটোকে যোগ করব। 1/7 প্লাস 1/6, তার নিচে কি হবে 2, সূত্র অনুযায়ী 2টা বসছে। এরপর যেমনভাবে আমরা লসাগু করে যোগ করেছি সেরকমভাবে করব। দুটোর লসাগু হয় 42, 7 6 42, 6 1-কে 6 বসলো, 6 7 42, 7 1-কে 7 বসলো, তার নিচে হলো 2। তাহলে 6 আর 7 যোগ করলে কত হয় 13/42, আর এই 2টা গুণ হয়ে 1/2 হলো, তাহলে 13 1-কে 13, আর 42 দুগুণে হলো 84। তাহলে এই দেখো 1/7 আর 1/6-এর মাঝের মূলদ সংখ্যা হচ্ছে একটি 13/84। তাহলে এরকমভাবে যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে আমরা একটা মূলদ সংখ্যা খুব সহজে এই সূত্রের মাধ্যমে খুঁজে বার করতে পারবো। এরপর যদি তোমাকে বলা হয় যে এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে একাধিক মূলদ সংখ্যা খুঁজতে হবে, মানে একটার বেশি মূলদ সংখ্যা যদি খোঁজার কথা বলা থাকে, তাহলে আমরা একটা আলাদা সূত্র কাজে লাগাবো। ধরো এখানে বলা আছে n সংখ্যক মূলদ সংখ্যা খুঁজতে হবে। কিভাবে আমরা n সংখ্যক মূলদ সংখ্যা নির্ণয় করব, এখানে nটা যা কিছু হতে পারে, কিন্তু n সবসময় একের বেশি হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আরও যা খুশি হতে পারে। তো এক্স ও ওয়াই এর মধ্যে একাধিক মূলদ সংখ্যা খোঁজার জন্য আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এরকম করে যতদূর বলবে আমরা ততদূর বের করব, এক্স প্লাস এনডি। এগুলো সব এক একটি মূলদ সংখ্যা। তাহলে এটা কি করে আসছে,
এই যে দেখো ডিটা, ডি সমান হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। এখানে দেখো আমি কি ধরে নিচ্ছি যে ওয়াইটা এক্সের থেকে বড়, তাই ওয়াইয়ের থেকে এক্স বিয়োগ করছি, আর এখানে যা এন দেওয়া থাকবে তার সাথে এক যোগ করে হরে হবে। তো এইটা করে আমি ডিটা পেয়ে যাব, আর ডি পেয়ে গেলেই আমরা এই সমস্ত সংখ্যাগুলো তৈরি করতে পারবো। দেখো একটা উদাহরণ দিলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 3/5 ও 4/5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে এখানে n সমান হচ্ছে 3, আর x সমান ধরে নিচ্ছি 3/5, y সমান ধরে নিচ্ছি 4/5। তো চলো এবার আমরা সূত্র কাজে লাগাই। প্রথমে আমরা কি বার করব, d বের করব। d সমান হচ্ছে y মাইনাস এক্স, মানে 4/5 মাইনাস 3/5 বাই এন প্লাস ওয়ান। এন মানে কত, 3, তার সাথে প্লাস ওয়ান। তাহলে দেখো এটার লসাগু তো 5ই হলো। 4 মাইনাস 3, 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে এখানে পেলাম 1/5, আর এটা গুণ হয়ে চলে গেল 1/4। তাহলে এখানে পেলাম 1/20। তাহলে ডি এর মান আমরা 1/20 পেয়ে গেলাম। এরপরে আমরা সংখ্যাগুলো বার করব। আমাদের 3টি সংখ্যা বের করতে বলেছে। তাহলে প্রথম সংখ্যা কি হবে, প্রথম সংখ্যা সমান এক্স প্লাস ডি। তাহলে এক্স মানে হচ্ছে 3/5, তার সাথে ডি যোগ করব। এটা যোগ করে আমরা কত পাবো, 5, 4 এ 20, 4 3 12 প্লাস 1, 13/20। এই একটা সংখ্যা পেয়ে গেলাম। নেক্সট দ্বিতীয় সংখ্যা কি হবে, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। দেখো এক্স এর সাথে 2 ইন্টু ডি করতে বলেছে, তাহলে 2 গণিত ডি করব। তাহলে কত হলো, 3/5 প্লাস 2/20। তাহলে এটারও লসাগু 20 হলো। 5 4 এ 20, মানে 3 4 এ 12 প্লাস 2, 12 প্লাস 2/20 মানে 14/20। এটা দ্বিতীয় সংখ্যা হলো। সেমভাবে তৃতীয় সংখ্যাটাও কি বের করেছি, 3/5 মানে এক্স প্লাস 3d, 3 ইন্টু ডি করেছি। তাহলে আসছে কত, 15/20। তাহলে দেখো আমরা এর মাঝে তিনটে মূলদ সংখ্যা কিন্তু খুঁজে পেয়ে গেলাম। তাহলে এইভাবেই আমাদেরকে যতগুলো খুশি মূলদ সংখ্যা খুঁজতে দিতে পারে সেগুলো আমরা খুব সহজেই এই সূত্রটার দ্বারা খুঁজে বের করে নিতে পারবো। দেখো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে আমি মূলদ সংখ্যা কিভাবে খুঁজতে হয়, মূলদ সংখ্যা কিভাবে সংখ্যা রেখার মধ্যে বসাতে হয়, বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা সব কিছুই বুঝিয়ে বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, তোমার সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিয়ে আসছি আমি পরের ভিডিওতে কষে দেখি 1.1-এর সমস্ত অঙ্কের সলিউশন। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলো করার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই অঙ্কগুলো সহজে বুঝে সমাধান করে ফেলো। আজকের জন্য টাটা।